আজকের কমিটির সিদ্ধান্ত মতে এখানে একদিকে কালী তত্ত্ব, অপরদিকে কৃষ্ণ তত্ত্ব, তাই দুই ভূমিকায় আমি উৎপল সরকার কালী তত্ত্বর ভূমিকায় রানা কুম্ভ নাম ধরিয়ে কিছু প্রশ্নপত্র অর্পণ করব। বিপক্ষের দাদা অমল সরকার তিনি মীরা ভাইয়ের ভূমিকায় বড় সাধিকা ভক্তা, তাই তো বাবা, তাহার ভূমিকায় জবাবগুলো অর্পণ করবেন। কিন্তু কবি গানের প্রসঙ্গ অনুসারে আগে একখানা গান গাই, তারপর ভূমিকায় প্রবেশ করি। হরি বল। বর্তমান বাংলার শ্রেষ্ঠ কবিয়াল শ্রদ্ধা গুরুজি অসীম সরকার মহাশয়ের একখানা গান দিয়ে শুরু করছি। আজ আমরা বাবা যাহার ইশারায় এই জগতে এসেছি, আবার তাহার ইশারায় যখন যার সময় হবে সকলকেই চলে যেতে হবে। তাই আমাদের চেষ্টা করা উচিত যে সকলেই সব সময় তাহার নামেই পড়ে থাকা, তার ভাবে যদি আমরা থাকতে পারি তবে অবশ্যই সেই গোবিন্দের কৃপা হয়। তাই শ্রদ্ধা অসীম বাবুর কণ্ঠে ধ্বনিত হয়েছে সেই গান। অহম হদিন দিন বন্ধুরে ওরে তোমার ভাবে ভাবনায় আমায় রেখো চিরদিন। আহা ও দিন ও বন্ধুরে তোমার ভাবে ভাবনায় আমায় রেখো চিরদিন। ওই আমার স্বভাবের ওরে অভাব ঘটে না, স্বভাবের ভাব ঘটে না, হোক না তনু অখিল রে ভাবনায় আমায় রেখো চিরদিন। ওরে অন্ধ যদি হয় দুই আখি এই বধির হলে গান, ওরে তোমার চিন্তায় মগ্ন মগ্ন যেন রে ওরে দয়াল থাকে মন আর অন্ধ যদি হয় দুই আখি ও রে ওরে দয়াল বধির হলে এই বধির হলে তোমার চিন্তায় মগ্ন যেন আমার থাকে মন ওরে আমার ধুয়ে মুছে এই মানবিমান, ধুয়ে মুছে মানবিমান পরদিন ওহিল রে তোমার ভাবে ভাবনায় আমায় রেখো চিরদিন। আর শক্তি শূন্য হোক না জানো ওরে দয়াল আমার হাতে হত এই হাতে হত
শুকাই না মন নয়নের নর ওরে দয়াল এই ভক্তি ফুল ওরে শক্তি শূন্য হোক না জানো হাতে হত ও যেন শুকাই না মোর নয়নের নর ভক্তি ফুল ওরে আমার চিত্ত নিত্য তুমি দেখো নির্মল চিত্ত নিত্য চিত্ত নিত্য তুমি দেখো নির্মল ওহে ভক্তা দিল রে তোমার ভাবে ভাবনা আমায় রেখো চিরদিন। আর অসীম বলে চরণ তলে ওই চরণ তলে রহিল দাবি ওরে অনন্ত সুর দুঃখের মাঝে ওরে দয়াল তোমারে ভাবি অসীম বলে চরণ তলে আমার রহিল দাবি অনন্ত সুখ দুঃখে মাঝে যেন তোমারে ভাবি ওই আমি তোমার প্রেমের ওই পরশ নবী তোমার প্রেমের আমি তোমার প্রেমের ওই পরশ নবী হব ভাববানিধি মিনরে তোমার ভাবে ভাবনা রেখো চিরদিন। ও দিগো ও বন্ধুরে তোমার ভাবের ভাবনা আমায় রেখো চিরদিন। বন্দি তোমায় কৃপানিধি তুমি তো বিধির বিধি অনাদির আদি তুমি সারাচ্ছার প্রণাম করি তব পদে রক্ষা পাই প্রতিপদে সম্পদে বিপদে যেন ডাকি বারে বার তুমি আদি তুমি অন্ত সাকার নিরাকার তুমি অনন্ত নিত্যাতীত ব্রহ্ম সনাতন তুমি রাম তুমি হরি ব্রহ্মা বিষ্ণু শিব শঙ্করী শ্রীকৃষ্ণ শ্রী গৌরঙ্গ রতন বহুরূপে পৃথিবীতেই ভক্তজনে আনন্দিতে জীবের হিতে এলে বারে বার দুষ্টের অরি দিনের বন্ধু সৃষ্ট জনে কৃপা বিন্দু দানব প্রভু সর্বগুণাধার মাতা পিতা সখা স্বামী বন্ধু প্রভু অন্তর্যামী আমার তুমি যে মোর সর্বতীর্থের ফল অগপ্রিয় বন বল্লভী তব শ্রীপদ পল্লভী শরণ লভী দিন যে উৎপল মাতা পিতার শ্রীচরণে প্রণাম করি বিশুদ্ধ মনে যাহাদের ইচ্ছার কারণে আমি আসিলাম ভুবনে তারাই মোর পরম গুরু যাদের কৃপাতে আজ এই জীবনের শুরু তারাই বাঞ্ছা কল্পতরু আমার দুর্লভ মানব জীবনে ভক্তবৃন্দের পদতলে পূজা দিলাম ভক্তি ভুলে আসেন যত শ্রোতা মণ্ডলে আমায় আশীষ করবেন দান আপনাদের কৃপা হলে জড়তা মোর যাবে চলে আমি এবে সভা তলে গাইব কবি গান আর যাহাদের কোনো প্রচেষ্টাতে আজ কবি গান হচ্ছে সভাতে তাহাদের চরণেতে আমি জানাই নমস্কার তারা যেন প্রতি বছর দিতে পারেন এমন কবির আসর আমরাও আসিয়া কাব্য বাসর রচনা করিব আবার নামটি আমার উৎপল সরকার সে নাম করে পরিহার রানা কুম্ভ নামটি এবার করিব ধারণ এবার রানা কুম্ভ নাম ধরে দাঁড়িয়ে সভা পরে কিছু প্রশ্ন তারে করব উত্থাপন বিপক্ষে থাকবেন যিনি দাদা অমল সরকার গুণমণি
কল্পনাতে হবেন মীরাধনী সভ্য সবারই সদন। যাক, যেভাবে তো প্রশ্ন দান করে যাব সভাস্থান, মীরাবাই এসে দেবে তার সমাধান। শুনবেন নারী নরে, যেভাবে প্রশ্ন করি আমার মতো যাব সরে, সেইভাবে এক এক করে জবাব দেবে সভ্য সভা পরে। তাহলে আপনারা জানেন সবাই, এই রানা কুম্ভ প্রকৃত একজন কালী বক্তা হয়। কি বলবো, কাব্য সবাই কথা মিথ্যা নয়। আর মীরাবাই হলেন যিনি একদম একনিষ্ঠ কৃষ্ণ ভক্তা হলেন তিনি। জানেন যত জ্ঞানী গুণী কথা মিথ্যা নয়। তাই যদিও আমি কল্পনাতে রানা কুম্ভ মনে আমার কিন্তু নাহি দম্ভ, কারণ বাবা আমি তো আসলেও প্রকৃত রানা কুম্ভ নয়, তাই তো কাল্পনিক ভূমিকায় রানা কুম্ভ নাম ধরেছি সভ্য সভাস্থান। কারণ করতে গেলে কবি গান যদি না ভূমিকা করে দান তাহলে তো সেখানে হয় না কবি গান। তাই এই সেই ভূমিকা রক্ষার করবার তরে দাঁড়িয়েছি সভা পরে রানা কুম্ভর ভূমিকা ধরে এবার প্রশ্নগুলো করব উত্থাপন। বোঝা গেছে বাবা? একদম। তাহলে এক এক করে ধরে ধরে প্রশ্ন দেব সভা পরে, দেখি মীরাবাই এসে কিভাবে জবাব করে দান। যেভাবে প্রশ্নপত্র সভাতে করব অত্র দিয়ে তার কৃপা সত্র জবাব করবে দান। তাহলে আমি হলাম রানা কুম্ভ মনে আমার নাহি দম্ভ, আমি কালী নামেই করি গর্ব, জানেন সর্বজন। কি বলবো সভা তটে, যে কথা না বললেই হয় না সবার নিকটে, তাই তো সেই কথা আমি করিব বর্ণন। তাহলে আমার অঙ্গে যখন যৌবন হলো, কি বলবো সভা তলো, আমার একটা বিয়ের দরকার হলো, জানেন সর্বজন। কারণ ছেলে মেয়ে যখন বিয়ে হয় তখন তার ছেলে মেয়ে যখন যৌবন আসে, কি বলবো আপনাদের পাশে, তখন তার বিয়ের দরকার হয়। তাই মা আমার ডেকে বলে, তুমি শোনো আমার ছেলে এইবার আমার কথা করিবা শ্রবণ, তুমি আমার কথা নিবা, ওই মীরাবাইকে দেখে আসি তারে একটু বিয়ে করে নিয়ে ঘরে আনবা। বোঝা গেছে বাবা? এইভাবে আমার মীরাবাইয়ের সঙ্গে হলো কথোপকথন। এবার মীরাবাইকে দেখার পরে আনন্দ হলো আমার অন্তরে, তাই তো তাকে বিয়ে করবার তরে করিলাম গমন। কি বলবো সবার পাশাপাশি মীরাবাইকে যখন বিয়ে করে বাড়িতে আসি, এইবার এইখান থেকে করব উত্থাপন। তাহলে আপনারা জানেন সবাই, আমি হলাম রানা কুম্ভ, কথা মিথ্যা নয়। তাহলে আমার যে মন্দির আছে, কি বলবো আপনাদের কাছে, সেখানে তো মা কালীর মূর্তি বসানো রয়। তাহলে মীরাবাইকে যখন নিয়ে আসি, কি বলবো সবার পাশাপাশি, তাহলে ভাবলাম যে আগে ওই মা কালীর মন্দিরে প্রণাম করে আসি, তারপর ঘরের মধ্যে যাই। কি বলবো আপনাদের নিকটে, দেখি আমার মীরাবাই পড়েছে বড় সংকট। কি জানো কি চিন্তা করে ভাবছে দেখি, তাই আমি মনে ভাবলাম তাই তাহলে আমি আগে মন্দিরে যাই, আমার প্রণাম করে প্রণাম দেখার পরে যদি তার বাসনা থাকে অন্তরে, সে আমার মা কালীরে প্রণাম দেবে, কথা মিথ্যা নয়। তাই এই কথা চিন্তা করে আমি যখন বাড়িতে আসলাম, কি বলবো সভ্য সভাধাম, এইবার যারা ওই যে দাস দাসী থাকে, কি বলবো আপনাদের বাকে, তারা ওই আমাদের বরণ করবার তোর বরণ ডালা নিয়ে হাতে রয়েছে সবাই দরজাতে। এইবার তার সঙ্গে আমার মাও আছে। তাহলে এই দৃশ্য যখন করিলাম দর্শন, মীরাবাইকে বরণ করবার তরে এক এক করে তারে আসে সরিয়ে, তাই যে কথা না করলেই হয় না কথা শোন। তাহলে যখন মন্দিরেতে গেলাম, আমি মন্দিরে গিয়ে দেখতে পেলাম মা কালীকে আমি প্রণাম দিলাম, জানেন সর্বজন। কি বলবো সবার পাশাপাশি যখন মন্দির থেকে প্রণাম করে আসি, দেখি মীরাবাইয়ের মুখে আর নাই হাসি, জানেন সর্বজন। যে দৃশ্য দর্শন করে ব্যথা জাগলো আমার অন্তরে, তাই তো এইখান থেকে ধরে ধরে প্রশ্ন করব উত্থাপন। তাহলে আমি তার স্বামী, তার কাছে সব থেকে জীবনে দামি, তাই তো বাবা? কারণ সে সতী নারী, কি বলবো সবার বরাবরই। তাহলে সতী নারীর কাছে তো প্রতিষ্ঠ হয়, আর সতী নারী তাকেই বলে যারা স্বামীর মান্য নিয়ে চলে। তাহলে স্বামী যা শিক্ষা দেয় সতী নারী তো তাই তো করে, বিশ্ববসুধায়।
তাহলে এইবার আমি যখন মন্দিরেতে আসি কি বলবো, সবার পাশাপাশি ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করে আসি, বলি সভাস্থান কি বলবো সমাধান। যখন ওই প্রণাম করে আমি বাইরে এলাম, আর ওই যে আমার মীরাবাই দেখি কোলে রয়েছে ঘনশ্যাম, সেখানে রইল, এইটা আমি করিলাম দর্শন। তাহলে তোমার কাছে আমি প্রথম প্রশ্ন করি দান, বলো তুমি সভাস্থান। আমি তো প্রণাম করলাম দান, কারণ আমাদের সব বংশাবলী এই পূর্ব হতেই তারা বজে কালী, সেই মায়ের পায়ে দিয়ে পুষ্পাঞ্জলি আমরা আশিস নিই মাথে। যখন আমি আশিস নিতে গেলাম কি বলবো সভ্য সমাধান, কিন্তু ওই মীরাবাই দেই পিছনে রয়েছে দাঁড়ায় একা একা। তাহলে এইখান থেকে আমি হয়ে গেলাম বোকা, যে আমি তারে মায়ের প্রণাম করলাম, কিন্তু মীরাবাই কোনো গুরুত্বই দিল না, প্রণামই করতে গেল না বাবা। তাই এই বউ, নতুন বউ আনার পরে যদি বউর এইরকম দৃশ্য নজরে পড়ে, তার কার ভিতর জ্বালা না ধরে, যে স্বামী যারা সম্মান করতেছে তাহলে তারা তো সম্মান করা উচিত। তা মীরাবাই তা করলো না বাবা। তাই তোমার কাছে প্রথম প্রশ্ন করি দান, তুমি আমার মায়ের চরণে প্রণাম দিলে না কেন? বোঝা গেছে বাবা? তাহলে প্রথম প্রশ্ন গেল হইয়ে কার্জনের কথা। এইবার দ্বিতীয় প্রশ্ন করব উত্থাপন। তাহলে আমি হলাম কালী ভক্ত, কালী নামেই আসক্ত, জানেন সর্বজন। আর মীরাবাই হলেন যিনি প্রকৃত একজন কৃষ্ণ ভক্ত হলেন তিনি। তাই তো তোমার কাছে আমি করব উত্থাপন। কিন্তু যখন বিয়ে হয় কি বলবো কাব্য সবাই, তখন তো তার কাছে স্বামী শ্রেষ্ঠ হয়। তাহলে স্বামীর কথা মতো যদি সেই স্ত্রী না চলে, তার কি অবস্থা হয়? এই দৃশ্য দর্শন করি আমার মা ডেকে বলল, মরে ওরে বহির বাটিতে রেখে দাও এক ঘরে, সেই ঘরে তো তোমায় রাখি, তোমার সাথে আর নেই আমার মাখামাখি। হঠাৎ দেখি আমায় ডাক বলছে, ডাকি আমি যাবো ব্রজপুরে, মানে আমি আর তোমার সংসার করতে চাই না। আমার কাছে বলেন দেখি, এই রকম কথা বললে আর সহ্য হয় না, তাই তো বাবা? তাহলে আমি তোমার কাছে এইবার দ্বিতীয় প্রশ্ন করি দান, তুমি বলো সভাস্থান আমার জানবার কিনছন, যে তাহলে এই কালী বড় নাকি তোমার কৃষ্ণ বড়? ধরো আমার কথা ধরো, এইটা একটু মীমাংসা করো। দ্বিতীয় প্রশ্ন তোমার ধারে রইল নিবেদন, কারণ আমি কালী ভক্ত, তুমি কৃষ্ণ ভক্ত, তোমার কাছে কে শ্রেষ্ঠ একটু ভালো করে বোঝাবে স্পষ্ট। তাই তোমায় দ্বিতীয় প্রশ্ন করলাম দান, তুমি এসে সভা পাশে দাঁড়াইয়ে রসাভাস মনের হরিশ অঙ্ক কষে দিও সমাধান, নাকি বাবা? যাক, পরপর দুটি প্রশ্ন গেল হইয়ে কার্জনের কথা কয়ে এইবার তৃতীয় প্রশ্ন করে নিবেদন। কিন্তু গোসাই করিমা না, জবাব ভালো করে একটু দিও, যেন আমি একটা বুঝইতে গেলাম তুমি যেন আর একটা বুঝি না। কেমন জানে বাবা, একটা গল্প মনে পড়েছে, কেমন? ওরে বাবা, ওই বাবা না, আপনি ভাবলেন কি আমি গল্প না কইয়ে যাবান? আমি দেখলাম আপনাদের শোনার গরজটা কেমন। গল্প না শুনি আটা দিলে পিছন থেকে কথি কথি যাবো, তবু গল্প না কইয়ে বাড়ি যাবো। ওই এই একজনের 13টা মেয়ে হয়েছে, ওই দাও আসে পড়ে চোখ শুয়ে করছে, সত্যি কথা। তাই ছেলের আশা করতে করতে বাবা 13টা হয়েছে, 12টার বিয়ে হয়ে গেছে, একটাই যে বাই দিয়ে গেছে। ওরে কালোর কালোরে বাবা, পুতুলির মতো কালো। তা ওই দেখতে যায় না ভালা। এইবার ছেলে পেলে কারো পছন্দ হয় না, তা অনেকদিন চলিয়ে গেছে কি বলবো আপনাদের কাছে। তা ওই বিহারের দিয়ে একটা ছেলে আছে। তা বাবা বিহারে কিন্তু যারা আছে ওরা কিন্তু বাঙালি মেয়েদের খুব ভালোবাসে, যে কোনো প্রকার মেয়ে হলি হয়, বাঙালি মেয়ে হলি ওরা আর কিছু চায়। তা ওই ছেলে মেয়ের দেখে পছন্দ হয়েছে। তা মা বাবা ভাবছে শালা ওরা তো হিন্দিতে কথা কয়, কি বলতি কি কবানে, তো ওর সাথে বিয়ে দেব। হ্যাঁ, তা ভাবছে যাক মেয়েটা তো আগে উদ্ধার করি বাবা, কন্যা দায় থেকে তো মুক্ত হই। তা ওই মানুষের কথা মতো সবার যুক্তি মতো ওই বিহারি ছেলের সাথে ওর মেয়ের বিয়ে দিচ্ছে। তা বিয়ে দিলি, এইবার বউ নিয়ে বাপের বাড়িতে চলে যাবে। তা শাশুড়ি মারে প্রণাম করতে গেছে, প্রণাম করিয়ে উপর দিক চাইয়ে দেয়, শাশুড়ির মাথা চুল মেঘের মতো কালা। তা ভাবছে শালা শাশুড়ির যা চেহারা, মনে হচ্ছে না বারুইপুরের পেয়ারা।
তা ওই ভাবছে আমার এই শাশুড়ি মা তো আমার বাবার সাথে ঘুরিয়ে দিয়ে আছে, আর ওর মা মরিয়ে গেছে কয়েকদিন আগে, ওর মা মরিয়ে ফুটিয়ে সানলাইট হয়ে গেছে। ভাবছে এই ডেটে ধরিয়ে নিয়ে মানে বাবার সাথে ধরা দিন। শালা বলদা দেখছেন কি রকম বল, খানিকটা আমার মতো, আমার দেখতে একটু বলদা বলদা দেখা যায়। ওই দাও হাসিও পড়ে, ঠিকই বলছি। তা ওই বিয়ে টিয়ে দিয়েছে, তা ওই যে বললাম চুল মেঘের মতো কালো দেখিয়ে চলিয়ে গেছে। 20 বছর পরে আবার ওই শ্বশুর বাড়ি বেড়াতে এসে, তা ওই এসে দেখে শাশুড়ি মা রান্না করে বসিয়ে কুলোই করে চাল যাচ্ছে। বাবা আগের কাল মায়েরা কিন্তু ওই ডেকিতে ধান বাঁধত, এখন তো মায়েরা ওই চাল বাজার থেকে কিনে এনে জাড়াতো বাড়ির কাছে, দই কিনা সন্দেহ আছে। তারপরও গ্যাসের পর দরাইয়ে দিয়ে সিরিয়াল দেখতে দেখতে সে ভাতের সাথা পুড়িয়ে ছাই হয়ে যায়। কয় মিনসে খাইয়ে দেখে এবার আমার ভাত। আগেকার মেয়েদের বাবা কাজের একটা কায়দাই ছিল। তারপরে যদি ওই ধান বাইনিয়ে ঠিক মতো রান্দা যদি 10 মিনিট লেট হয়েছে, মাঠেতে এসে আইলিও নড়ির গুতু খাইছে, তাই তো বাবা। কিন্তু এখনকার দেখছেন অবস্থা। তা ওই মা বসে চাল জারতিছে কুলোই করি, আর ওই সময় ওই যে জামাই আইছে বলদাটা, তা এসে দেখছে শাশুড়ি মা চাল জারতিছে। তা ওই ঘরের কাছে যাইয়ে ষষ্ঠাঙ্গে শাশুড়ি মারে প্রণাম করছে। প্রণাম করিয়ে কয় শাশুড়ি মা মাইজি আপকে আইসি হো। শাশুড়ি কয় শালা কি কলরে, কারণ ও তো হিন্দি সাদা কিছু বোঝে না, ও মাথা দুই দিকে কাজ করে দিয়েছে, মানে ভালো হোক মন্দ হোক একটা আসি, ঠিক আছে। তা যখন কইছে যাক জামাই বাপসা দেখ ভালোই, কিন্তু হঠাৎ করে প্রণাম করিয়ে মাথার দিক চাই দেয়, শালা 20 বছর আগে এই মাইজির তো চুল মেঘের মতো কালো ছিল, এখন দেখ শালা সব দলা হয়ে গেছে। হ্যাঁ, তা বাবা ওই চুল রে আবার হিন্দিতে কি যেন কয় না, হ্যাঁ ওর সাথে আবার ভালো আমার মনে থাকে, ওই তো বাল নাকি কয়। তা বাবা ওই কয় না এক দেশের গালি আর এক দেশের বুলি, তো ও তোর মতো বলছে। তা জামাই মাথা দিক চাইয়ে কয় মাইজি আপকা বাল পাক গিয়া। শাশুড়ি মা কয় শালা কয় কি রে। তাহলে জামাই যখন চাল জাড়ি প্রণাম করার সময় কিছু দেখলো না, হ্যাঁ, আর যদিও দেয় শালা জামাই হয়ে তা কবে। শাশুড়ি মা রাগ হয়ে গেছে, ও মোটামুটি লজ্জাতে ঘোমটা দিয়ে কাপড় মুখি দিয়ে আটা দিচ্ছে। শ্বশুর মশাই ঘরের থেকে বাইরে হচ্ছে, শ্বশুরের সাথে ঘরের মধ্যে এবার বাইরে শিখতে ইয়ে পড়ছে। এই শালা তো চলা ফিরা ভালো না, কয় ভালো না মানে কয় কেন কি হয়েছে, কয় ওই অযাত্রে মাইয়ে দোষ কেন, কয় কেন হয়েছে ডাক, কয় ওই জামাই আমার কয় মাইজি আপকা বাল পাক গিয়া। শ্বশুরও তো সাথে হিন্দি বোঝে না, কয় শালা কয় কি, কয় এই চুপ কর, জামাই যদি কইয়ে থাকে তা খারাপ কইনি, জামাই যদি কইয়ে থাকে ঠিকই কইছে, শালি আসলে তোর বসার ডাকি তাহলে না, আমিও কই একদিন দেখছি। আসলে জামাই তো কইনি, আর শ্বশুরও শ্বশুর মতো বুঝিছে, শাশুড়িও শাশুড়ির মতো বুঝিছে। তা গোসাই মীরাবাই তোমার করিমা না, তুমি যেন এইভাবে আমাদের বুঝিয়ে দিয়ে যায় না নাকি বাবা, যেভাবে তো প্রশ্ন করিয়ে আমার মতো গেলাম সেটা সেইভাবে জবাব করো দান। মনে মনে আছে বাবা আরো 2-1টা প্রশ্ন দিয়ে যাবো সভ্য সভাস্থান। বাহির বাড়িতে রাখি কি বলো সবার বাঁকা বাকি, তার সাথে নেই আমার মাখামাখি, হঠাৎ আমায় বলছে ডাকি আমি যাব বৃন্দাবনে। বলেন দেখি নতুন বিয়ে করার পরে কয়দিন পরে যদি বউ বৃন্দাবনে চলে যেতে চায়, তাহলে স্বামীর মনের অবস্থা কি হয় বোঝেন। আমার বুকু জ্বালা ধরে, চিন্তা করলাম অন্তরে, তার কাছে এই জন্য তোমার কাছে আমি করে নিবেদন। মীরাবাই খুলিয়ে বলো সভাতটে জানতে বাসনা তোমার নিকটে, তুমি কেন ওই যাবে বৃন্দাবন। কারণ সতী নারীর তো পতি ইষ্ট, পতিই তার জগদিষ্ট, সেই পতির মনে দিয়ে কষ্ট, তুমি কেন যাবে বৃন্দাবন। তুমি এসে সভা পাশে দাঁড়াইয়ে রসা ভাসে এই প্রশ্নগুলো একটু করবে বিশ্লেষণ, বোঝা গেছে বাবা। 3 দিয়ে দেবো না, 70-8টা দিয়ে যায় নাকি। তাই পরপর 3টি প্রশ্ন গেল হইয়ে কার্জনের কথা কইয়ে, এইবার 4র্থ প্রশ্ন তোমায় করে নিবেদন। বাবা হঠাৎ করে দেখতে পাই ওই মীরাবাইয়ের গলায়
যে আমাদের ভারতের শ্রেষ্ঠ সম্রাট আকবর মুসলমান, তার গলার মালা দেখি মীরাবার ওই কৃষ্ণের গলায় পরানো রয়েছে। কি বলবো আপনাদের কাছে, কথা মিথ্যা নয়। তাহলে মুসলমানের গলার মালা যদি ওই মীরাবাইয়ের যে প্রাণপ্রিয় কৃষ্ণ ভগবান তার গলায় যদি দেখতে পারে, তাহলে তার স্বামীর মনের অবস্থা কেমন হয়? কারণ যে আছে বিধর্মী, খুলিয়ে বলি সবাইটা নি, তাই আমার জানবা রাখিন শোন, ওই যে বিধর্মী যে মুসলমান খুলিয়ে বলো সবাস্থান, সেই আকবরের গলার মালা তোমার এই কৃষ্ণ ভগবানের গলায় তুমি পরাইছো কি কারণ? বোঝা গেছে বাবা? যাক, আর তবে বেশি বলে কার্জনার সভাতলে এবার সুরতলে গায়ে একখানা গান ভক্ত ভক্ত নারী নারী শ্রবণ করবেন ধৈর্য ধরে বসিয়া সভ্য সভা থাম। অভরা ভাদরের নদী, ভালো ভালো জাননি তার কথা, সেদিন বিকেল বেলায় ওই নদীর তীরে ঝাউ গাছ তলায় দক্ষিণ বায়ু সখীর দোলায় দোলে গাছের পাতা, ওরে এমনি সেদিন বিকেল বেলায় ওই নদীর তীরে ঝাউ গাছ তলায় দক্ষিণ বায়ু সখীর দোলায় দোলে গাছের পাতা, ওরে তখন আকাশের গায়ে আলপনা দেয় কোন সে জাননি তার কথা, আরে আমি সেদিন আপন মনে